গুরুতর এবং গভীর একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় গত কয়েকদিন পর্যন্ত এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে যেইখান থেকে বলা হচ্ছে বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট ঘিরে বাংলাদেশের সেনাবাহিনী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছে। সেটি আগে থেকেই আমরা বলে আসছিলাম, কিন্তু এখন দিনে দিনে সেটি আরো পরিষ্কার হচ্ছে। কিন্তু কেন, কিভাবে, কেনই বা সেনা প্রধান এই বিশ্বাসঘাতকতা করলেন, এবং সেনা বাহিনীর অন্যরাও কিভাবে এর সঙ্গে যুক্ত হলেন, এর পরিণাম পরিণতি ভবিষ্যতে কি হতে পারে, এসব নিয়ে কথা বলবো। আমার সঙ্গে দুজন অতিথি দেখতে পাচ্ছেন। আমি আপনার কাছ থেকে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর অমর সেলিম শের, আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই। সেনাবাহিনী নিয়ে যেসব কথাবার্তা আগে শুরু হচ্ছিল, এখন সেটি দিনে দিনে আরো একেবারে পরিষ্কার হয়ে উঠছে। আসলে কেন সেনাবাহিনী 5ই আগস্টে এই পরিস্থিতি কেন তৈরি করছিল? আন্তর্জাতিক মিডিয়ায়, পেপার ট্রেলে সহ অন্যান্য জায়গাগুলোতে এসছে। আপনার নজরে, আপনার পর্যবেক্ষণ কি? তৌফিক, ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। এই প্রশ্নটা আমি বেশ কদিন ধরে চিন্তা করছি, এবং সত্যিকার করে আমার সোশ্যাল মিডিয়াতে, এক্সে এবং বিশেষ করে ফেসবুকে, এবং একটা ব্লগ আছে যেখানে আমরা লিখি। ওই 30 জুলাই থেকে আমি বলে আসছিলাম যে এই যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এটার পিছনে কেউ না কেউ ইন্ধন যোগাচ্ছে। এবং সরকার কেন, তখনকার সরকার শেখ হাসিনা সরকার কেন কারফিউ জারি করতেছে না, করে সবাইকে বাসায় পাঠায় দিচ্ছে না কেন? চতুর্থ চতুর্থ আগস্ট আমি লিখলাম যে আমার মনে হচ্ছে, এটা আমি লিখেছি, আমার মনে হচ্ছে, আমি কাউকে কোট করি, আমার মনে হচ্ছে এর পিছনে বেশ কিছু অবসরপ্রাপ্ত আর্মিরাও ইনভলভ আছে। তো আমাকে, আমার ওই পোস্টটা সরাতে হয়েছিল, কারণ কে কমপ্লেন করেছিল জানি না। ফেসবুক থেকে আমাকে ওয়ার্নিং দেওয়া হলো যে তুমি একটা পোস্ট দিয়েছো, যে পোস্টটা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে, কিন্তু কি কারণ সেটা বলেনি। তো আমি সরিয়ে নিয়েছিলাম তখন। কিন্তু 5ই আগস্ট যখন দেখলাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে চলে গেলেন এবং পরবর্তীতে প্লেনে করে চলে গেলেন, তখনই আমি স্ট্যাটাসটা দিলাম, এটা আর্মি কু, এটা কোনো বিপ্লব, কোনো কিছু না, এটা গণ আন্দোলনও না, এটা সম্পূর্ণ একটি আর্মি কু। এটা ওই স্ট্যাটাস এখনো আছে। এবং আমি পরবর্তীতে যখন ইউটিউবে আসতে শুরু করলাম, বিভিন্ন সাংবাদিকদের, আপনাদের মতন সাংবাদিকরা যখন আমাকে ইনভাইট করলো কথা বলতে, ফজল বাড়ির থেকে আরম্ভ করে বিপুল, লোচন, অনেকেই, মহিলাদের মধ্যে রোকেয়া প্রাচী, তখন আমি একটা স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম যে এইটা কোনো ধরনের ছাত্ররা এটা করতে পারে না। বিদেশিরা করেছে, ঠিক আছে, বিদেশিদের ইন্ধন আছে, কিন্তু এটা আমাদের দেশের আর্মি। এই আর্মির মধ্যে পাকিস্তানি মনোভাবপন্ন সম্পূর্ণ আর্মিদের ভাব ছিল। এটা হয়েছে 75 সালে প্রথমে শুরু হলো, জিয়াউর রহমানের ইন্ধনে করলো, ডালিম, মেজর রশিদ, নূর, এরা করলো। করার পরবর্তীতে আসলো আবার জিয়া জিয়া শেষ, তারপরে এরশাদ করলো। সুতরাং যে আর্মির যে ধারাবাহিকতা, তার পরবর্তীতে মঈনুদ্দিন করলো। তো এই যে আর্মির ধারাবাহিকতা যদি আমরা ফলো করি, তাহলে দেখবো এই প্যাটার্নটা ঠিক পাকিস্তানি স্টাইলে। ভারতে কিন্তু এটা নাই। ভারতে সে 47 থেকে পরেই একটা গণতান্ত্রিক মোর্চা গড়ে উঠেছিল। এই গণতান্ত্রিক মোর্চাটাকে ধরে রাখার জন্যই বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন যে কিভাবে, ওই জন্য বাকশাল তৈরি করেছিলেন। বাকশালটা ছিল টেম্পোরারি ফেনোমেনা। বাকশালকে অনেকে ভুল বুঝে। বাকশালের পরে বেশ কিছু ছেলে পেলে ক্যানাডাতে পিএইচডি করেছে। আমি একটা সৌভাগ্যক্রমে একটা থিসিসের কিছু অংশ আমি দেখে দিয়েছিলাম একটা স্টুডেন্টের, সে ম্যানিটোবা ইউনিভার্সিটি থেকে করতেছিল। তো এখন তারা যে থিসিস করে বাইর করেছে যে বাকশালটা ছিল একটা টেম্পোরারি ফেনোমেনা, এটাকে ওই মুহূর্তে দেশের জন্য দরকার ছিল। কিন্তু আমাদের সোকল কুশীলরা বা সুশীল যাদেরকে বলা হয়, আমি কুশীল বলি তাদেরকে, সবসময় কুশীলতা বুদ্ধি দিয়ে তারা চলে, কুশীল করে। ঠিক কুশীলরা দেখলো যে এটা তো এক পার্টি হয়ে যাচ্ছে, রাশিয়ান স্টাইলে আসছে। কিন্তু বঙ্গবন্ধু নিজেও চায়নি, কারণ আমরা যুদ্ধ করেছিলাম 71 সালে। বঙ্গবন্ধু ছিল, আদর্শ ছিল গণতন্ত্র, সাম্যবাদ,
অর্থনৈতিক মুক্তি, এগুলি আসল উদ্দেশ্য ছিল, যার জন্য আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই 48 সালে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আসলে, কিন্তু কথা বলতে গেলে মুক্তিযুদ্ধের রূপটাকে ধারণ করে 71 সালে এই 7ই মার্চে সেটা সম্পূর্ণভাবে প্রকাশ হয়ে যে এইবার যুদ্ধে যেতে হবে। তখনই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে, ডিফ্যাক্টো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে। আমি সবসময় এটা বলে এসেছি, এখনো বলি আমি এটা। আর্মি, এই যে পেপার ট্রেল যেটা দেখা যাচ্ছে, এটা পরিষ্কার ভাবে এটা আর্মি ট্রেল কু করেছে। আগে আর্মি নিজে পাওয়ার নিত, জিয়াউর রহমান যেরকম নিয়েছে, এরশাদ যেরকম নিয়েছিল, বা পাকিস্তানে যেরকম আর্মিরা নিয়ে নিত। এখন নতুন ধারা শুরু হয়েছে পৃথিবীময়, এটা হচ্ছে আমেরিকান থিওরির একটা ডিপেন্ডেন্সি থিওরি, যে তোমরা সিভিলিয়ানকে সামনে রেখে তোমরা পিছনে থাকো। আর্মি ব্যাকড গভর্নমেন্ট শুরু হলো। সেটা প্রথম বাংলাদেশে যে আনলো সেটা হচ্ছে জেনারেল মঈনুদ্দিন, সেটা আনার পরবর্তীতে আনলো ফখরুদ্দিনকে আনলো, বা ইউনুসকে আনার কথা ছিল। ইউনুস তো রিফিউজ করলো, কারণ ইউনুস শর্ট টার্মের জন্য আসতে চায়নি, সে চেয়েছিল লং টার্মের জন্য, তাতে 50 বছরের বুদ্ধি তার, সে তো বোঝা গেল পরবর্তীতে। এখন যে 5ই আগস্টে বেসিক্যালি যা হয়েছে বাংলাদেশে, কোন ছাত্র আন্দোলন একটা দাবি নিয়ে হয়েছে, কিন্তু ওইটাকে ক্যাপিটালাইজ করেছে কিছু ডানপন্থী কুচক্রী মহল, তার মধ্যে জামাত ইসলামী এবং জঙ্গি মহল এবং বিএনপি, এরা ডানপন্থী। এই ডানপন্থীরাই বেশি করে আর্মিকে, বিহাইন্ড দ্য সিন আর্মি ছিল, খালি আর্মির বর্তমান আর্মি না, অবসরপ্রাপ্ত আর্মি অফিসাররাও তাকে তারাই করেছে। এখন বেরিয়ে আসছে পেপারে স্নাইপার যারা ছিল, এক কর্নেলের নির্দেশে ট্রেনিং এ সেই স্নাইপার্স সমস্ত আর্মি অফিসার, সেটা বের হয়ে আস্তে আস্তে সমস্ত পেপার ট্রেল গুলো দেখা যাচ্ছে। তো পরবর্তীতে আমি যেটা বলি যে আমাদের দেশে, বাংলাদেশের মতন দেশে, অনেক দেশেই একটা ডিফেন্স ফোর্সের পিছনে টাকা খরচ হয়। ট্যাক্স পেয়ারের মানি কেন খরচ করি আমরা এই কদিন পরই একটা গণতান্ত্রিক সরকারকে আমরা সরিয়ে দেওয়ার জন্য? তো এখন বর্তমানে যে সরকারটা নির্বাচিত হলো, সোকল নির্বাচন, যদিও নির্বাচনটা খুবই প্রশ্নবিদ্ধ আমার কাছে, এবং আমি মনে করি এটা সঠিক হয়নি। একটা বৃহৎ দলকে বাদ দিয়ে, একটা বৃহৎ অংশ পপুলেশনকে বাদ দিয়ে এই নির্বাচন হয়েছে, যারা ভোট দিতে পারে নাই, বা ভোট যাকে দিবে তাকে সঠিকভাবে তারা প্রয়োগ করতে পারে নাই। তো এই একটা বৃহৎ দলকে ধরে এই নির্বাচন করলো, সোকল দেখানো যে আমরা পাবলিকের অনুমোদন নিয়ে এসছি 51% ভোট নিয়ে। এটাও আর্মি ব্যাক। দেশ কি আদৌ কি শহীদ জিয়াউর রহমান বা জিয়াউর রহমানের ছেলে এবং খালেদা জিয়ার পুত্র যে তারেক রহমান, লন্ডন থেকে 17 বছর নির্বাসিত ছিল, যখন মুচু লেখা দিয়ে আসলো আমেরিকা ইন্ডিয়াকে, সে কি দেশ চালাচ্ছে নাকি দেশ চালাচ্ছে আর্মি? এইটা আমার প্রশ্ন সবসময় থাকছে। এখন দেখা যাচ্ছে আর্মি সমস্ত কিছু বিহাইন্ড দ্য সিন রোল প্লে করে যাচ্ছে। প্রফেসর ওমর শরীফ শের, আপনার কাছ থেকে আরেকটু আমি শুনতে চাই, সেটি হচ্ছে এই যে আপনারা দুজন বললেন সেনাবাহিনীর যে বিট্রের কথা বললেন, এবং এই পেপার ট্রেলে যে একের পর এক সিরিজ যেটি আসছে সেখানে নতুন নতুন যে ঘটনাগুলো প্রকাশ পাচ্ছে, তাইলে আমরা যদি ধরি যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সেনাবাহিনী একেবারেই এস্টাবলিশড হয়েছে ভালোভাবে, সেই ধারাবাহিকতায় সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেনাবাহিনীতে সংখ্যায় বেশি বলেই সবার বিশ্বাস ছিল। কিন্তু 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে যে আসলে সেই ধারণাটা ভুল। কারণ সেখানে আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা জেনেছি যে জঙ্গিরা ঢুকে গেছে সেনাবাহিনীর মধ্যে, তাদের তৎপরতা খুবই বড় আকারে ছিল। তারপরে অন্য যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা সেখানে খুবই শক্তভাবে ছিল, আছে। ফলে কোণঠাসা হয়ে পড়েছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অর্থাৎ সেনাবাহিনীর ভিতরে যারা আছে, বর্তমানে চাকরিতে যারা ছিল অন্ততপক্ষে 5ই আগস্ট পর্যন্ত, এবং বাইরের বড় একটা অংশ, সেইখানেও তো মুক্তিযুদ্ধের পক্ষে যারা 8-10 জন সেনাপ্রধান ছিলেন শেখ হাসিনার সময়ে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযোদ্ধাও ছিলেন, সেই মানুষগুলো কিন্তু এই 5ই আগস্টকে ঠেকাতে পারেননি। 5ই আগস্টের সেনাবাহিনীর যে বিট্রে, সেটিকে ঠেকাতে পারেননি, রুখতে পারেননি, কোনো প্রতিবাদ করতে পারেননি। এইটির কারণটা কি?
ধন্যবাদ তৌফিক। এই প্রশ্ন, আপনি যে লম্বা প্রশ্নটা করলেন, এই প্রশ্নের জন্য পুরো 2 ঘন্টা একটা একটা প্রোগ্রাম করতে হবে। কারণ আপনাকে আমি শর্টে খুব অল্প কথার মধ্যে 71 সালে নিয়ে যাই। 71 সালে আপনি যেটা বললেন যে বাংলাদেশের আর্মির বেশ কিছু লোক পাকিস্তান আর্মি থেকে এসে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, তখন তাদের মধ্যে একটা অনুপ্রাণিত ছিল বঙ্গবন্ধু, জয় বাংলা, এগুলা। কিন্তু পরবর্তীতে কি হলো, বেশিরভাগ কিন্তু পাকিস্তান আর্মির মধ্যে ছিল, পাকিস্তানে থেকে গেল। যেটা বঙ্গবন্ধুকে বলা হয়েছিল তখন, যে মুক্তিযুদ্ধ, কাদের সিদ্দিকও বলেছিল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আপনি আর্মি করেন, বা যেটা রক্ষী বাহিনী সে করেছিল, কিন্তু রক্ষী বাহিনী না করে তাকে আর্মি করতে বলা হয়েছিল, কিন্তু উনি করেননি। ওনার হৃদয়টা অনেক বড় ছিল, আমাদের হৃদয়টা অত বড় না ভাই, আমাদের হৃদয় অনেক সংকীর্ণ, আমরা স্পেডকে স্পেড বলবো। তো এই যে পাকিস্তান থেকে যারা ফিরে আসলো, তখন উনি ওনাদেরকে কি করলো, বাংলাদেশ আর্মির সাথে মিশিয়ে দিল, দিয়ে মুক্তিযোদ্ধা তারপরে তার পরবর্তীতে কি হলো, যে তারা প্রথম থেকেই, তারা কিন্তু তাদেরকে ট্রেন করেছে পাকিস্তানিরা, তাদের মধ্যে পাকিস্তানির মনোভাব এবং পাকিস্তানির সমস্ত কিছু মাইন্ডসেট, তারা পাকিস্তানি হয়েই আছে, তারা বাংলাদেশকে খুব একটা মেনে নেয়নি। তাদের মধ্যে হচ্ছে যে বাঙালি, এই যে আমাদের যে বাঙালি একটা কৃষ্টি, বাঙালি সংস্কৃতি বা একটা যে ঐতিহ্য, সেইটা তাদের মধ্যে ছিল না। তাদের দে আর ইনগ্রেইনড উইথ দি পাকিস্তানি মুসলিম ফোবিয়া, লেটস মি পুট ইট দিস, ইসলামিক ফোবিয়া দ্যাট ইনগ্রেন্ড হয়েছিল। তো তারা এসে যখন ঢুকলো, প্রথমত যে 75 সালে যে কুডিটা করলো এই জুনিয়র অফিসাররা, উইথ দি প্যাসিভ সাপোর্ট অফ জেনারেল মেজর জিয়া, এবার সে প্রথমে কাদেরকে মারলো, কর্নেল তার কিন্তু তার বন্ধু ছিল, মনে করলো কিভাবে দেশটা চালাবে, তাকে তো ফাঁসি দিল ট্রায়াল করে। মুক্তিযুদ্ধ এটিএম হায়দার আমার গুরু ছিল একসময়, এটিএম হায়দার কে মারলো, খালেদ মোশাররফকে মারলো, মুক্তিযোদ্ধার যত কমান্ডাররা ছিল সবাইকে সে মেরেছে, এবং হাজারে হাজারে মুক্তিযোদ্ধা আর্মিদেরকে মেরেছে সে। জিয়া রহমান রাতের বেলা ট্রায়াল হতো, উইদাউট এনিথিং সে নিজের হাতেও গুলি করেছে, আমি এমনও খবর পেয়েছিলাম, এবং আমার বন্ধু সদ্য বিবাহিত হয়েছে তাদেরকেও করেছে। তো ইতিহাসটা একটু দেখতে হবে, দেখে তারপর এই যে পাকিস্তানি ফেরত আর্মি অফিসাররা, বাংলাদেশি আর্মি অফিসাররা ট্রেন্ড হয়নি ওইভাবে। একমাত্র মইনু আহমদই বাংলাদেশের ফার্স্ট বিএমএ কেন অফ সোর্ড নিয়ে পাস করেছিল, তার মধ্যে বঙ্গবন্ধুর প্রতি একটা বিশ্বাস ছিল। সে প্রথমে বলেছিল আমরা জাতির পিতাকে এখন পর্যন্ত রিকগনাইজ করতে পারিনি, আমার এখনো মনে আছে মইনু এই কথাটা বলেছিল। কিন্তু এরশাদ বলেন, জিয়া বলেন, আর অন্য যাদেরকেই বলেন, তারা সবাই পাকিস্তানি ট্রেন্ড। এবং এই যে মনোভাবপূর্ণ পাকিস্তানি যারা ছিল আর্মিদের মধ্যে, জামাত একটা যে রিলিজিয়াস রেজিমেন্টেড ফোর্স, তারা আস্তে আস্তে পেনিট্রেট করেছে আর্মির নিচের লেভেলে, এয়ারফোর্সের নিচের লেভেলে করে তাদেরকে উপরের দিকে গিয়েছে আস্তে আস্তে। তো এরা আমার মুক্তিযোদ্ধার লোক কমে গেছে, মুক্তিযোদ্ধা পক্ষের আর্মি অফিসার অনেক কমে গেছে, কারণ আমাদের মতো দেশের ট্র্যাডিশনাল আর্মি দরকার নাই, কারণ তারা ফেল এই জন্যই করেছে যে দে আর ওভার পাওয়ার্ড বাই দি পাকিস্তানি মনোভাবপূর্ণ সম্পূর্ণ আর্মি অফিসাররা। এই আর্মি অফিসারদের দ্বারাই তারা প্রভাবিত হয়েছে। রাও ক্লাবে যেসব আলোচনা হয়, রাও ক্লাবে বেশিরভাগই দেখবেন সমস্ত জামাতপন্থী বা মুসলিম লীগ পন্থীরা, কারণ তারা মনে করে ভারত আমাদেরকে সাহায্য করেছিল পাকিস্তানকে ভাঙার জন্য, কিন্তু ভারত সাহায্য করেছিল কারণ ভারত চায়নি। তারপরে ভারত যে কি পরিমাণ 1 কোটি বাংলাদেশি জনগণকে তখন আশ্রয় দিয়েছে, এটা একটা ছেলে খেলার কথা না। ইন্দিরা গান্ধীর কাছে আমরা চিরযোগ্য কৃতজ্ঞ থাকা উচিত। ভারত তখনকার 22-23 বছর বয়স আমাদের, তাদের মতো ছেলেদেরকে তাদেরকে ট্রেনিং দিয়েছে, দিয়ে তারপরে গেরিলা যুদ্ধ, এটা গণযুদ্ধ ছিল। পাকিস্তান আর্মির থেকে ফিরে আসা ওরা লিড করেছে ঠিক, কিন্তু এটা গণযুদ্ধ ছিল এবং জনগণ এর মধ্যে সম্পৃক্ত ছিল। তো আর্মি যে ক্যান্টনমেন্টটা তৈরি হলো বঙ্গবন্ধুর অর্ডারেই হয়েছিল, পরবর্তীতে অন্যান্য সরকারও করেছে, এই আর্মিটা সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে তৈরি হয়েছে। এটা অনেকে মানে না আমার সাথে, কিন্তু এটাই সত্যি কথা। এবং এয়ারফোর্সটাও তাই হয়েছে, নেভিটাও তাই হয়েছে। আর্মির থেকে, পাকিস্তান আর্মির থেকে বা পাকিস্তান নেভি বা এয়ারফোর্স থেকে যারা এসেছিল, তারা ওইভাবেই এটাকে বিল্ড আপ করেছে, কারণ তারা নতুন একটা দেশ, যে নতুন দেশের মধ্যে যে মুক্তিযুদ্ধ যারা করেছে বা গেরিলা ফোর্স যারা, তাদেরকে অ্যাসিমিলেট করে যদি আলাদা করতো, তখন আমাদের পলিসিগত ভুল ছিল। আমি আওয়ামী লীগের 16 বছর বয়স থেকে আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের ছাত্রলীগের আমাদের একটা ভুল ছিল যে ওইভাবে তখন ফোর্সগুলোকে অ্যাসিমিলেট করা হয়নি। যদি হিস্ট্রি লেখেন
এবং এই তো শ্যামল তো খুব ভালো লেখে, এবং এর মধ্যে হিস্ট্রিটা খুব মানে দেখতে গেলে কেন আর্মিতে হয়নি। আর জিয়া রহমানের কথা বলতেছেন, মেজর জিয়া, আমার নিজের একটা রিসার্চ আছে, সে সব সময় কিন্তু আমেরিকানদের সাথে যোগাযোগ ছিল। বিদেশিদের সুযোগ তো খুঁজবেই, যে কোনো দেশে। আমেরিকার কাজই হচ্ছে 1945 সালের পর থেকে আমেরিকার দায়িত্ব হচ্ছে, ব্রিটিশ দায়িত্বটা নিয়ে নিয়েছে। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল ইন্ডিয়া থেকে, বা ব্রিটিশটা চলে গেল পৃথিবী থেকে সব জায়গাতে, সেটা ভার দিয়ে গেল আমেরিকানদেরকে। সেই হিসেবে আমেরিকান আজও দরকার পড়লো, আজকে ইরানকে বোম করবো, আজকে ইরাককে করবো, কালকে বাংলাদেশকে করবো, পরশুদিন আমরা ইন্দোনেশিয়াকে করবো, একদিন ভেনেজুয়েলাকে করবো, বা আল সালভাডোরকে করবো। এইভাবে তারা আধিপত্য বজায় রেখেছে। এই আধিপত্য বজায়টাকে দিচ্ছে কারা? দেশীয় মানে দেশীয় যে ব্যক্তিগুলো থাকে, তাদের সাইকোফ্যান্ট বা তাদের দোসর যারা, তারা দিচ্ছে। এবং